এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা হোয়াইট স্টর্মের শেষ পর্বটি সম্পর্কে জানতে চলেছি। যদিও আগের মুভির সাথে এর মুভির কোনো যোগসূত্র নেই, তবে ভিন্ন কাহিনীর হলেও আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি গত দুটি মুভির মতন এটিও আপনাকে ভিন্ন লেভেলের স্বাদ দেবে। আর প্রথম দুটি সিনেমা যারা দেখেছেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন এই হোয়াইট স্টর্ম সিনেমাগুলো কি নিয়ে। আর এই সিনেমাটির গল্পও হিরোইন নিয়ে, তবে এই সিনেমার কাহিনী সম্পূর্ণই আলাদা। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মুভিটি অ্যাকচুয়ালি কেমন হয়েছিল। তো এই সিনেমা যখন শুরু হয় তখন সেনজেন নামের একজন লোককে দেখানো হয়, আর সে হচ্ছে হংকং এর সবচেয়ে বড় ড্রাগ লর্ড, মানে ওর উপরে হেরোইন ব্যবসায়ী হংকং এ আর কেউ নেই, এবং ওর একটা বিশাল লেভেলের ড্রাগস এর কনসাইনমেন্ট আসতে চলেছে সমুদ্র দিয়ে। আর যেটা দেখতে পাচ্ছেন, সমুদ্রে ড্রাম ফেলে দিল, আর সেখান থেকে তার দলের লোকেরা সেটাকে উদ্ধার করে নিয়ে আসে। আর এই ড্রামগুলোতে প্রায় $300 মিলিয়ন কোকেন এসেছে, যার বাংলাদেশ মূল্য প্রায় 3000 কোটি টাকা। আর সেনজেনের বিশ্বস্ত দুজন সাথী রয়েছে, মানে কাটি বাংলায় যাকে আমরা ডান হাত আর বাম হাত বলে থাকি। তো যাই হোক, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ম্যাক এবং আরেকজনের নাম হচ্ছে বিলি। তো এরা কেমন বিশ্বস্ত লোক এটা একটু পরেই জানতে পারবো। তো সেনজেনের লোকেরা যে মালগুলো নিয়ে আসে সেখান থেকে ট্রাকে করে নিয়ে যেতে লাগে, কিন্তু তখনই কোনো এক গোপন সূত্র থেকে খবর পেয়ে সেখানে পুলিশ এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে আর তাদের সবাইকে সারেন্ডার করতে বলে। কিন্তু এদিকে সেনজন এমন একটা মাল যে 3000 কোটি টাকার মাল নিয়ে এসেছে, সে কি এত সহজে ছাড় দেবে 3000 কোটি টাকা? আর সে যখনই বন্দুক বের করে পুলিশদের উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে সেনজেনের সবচেয়ে বিশ্বস্ত লোক কাশ আদমি ম্যাক ওই হালাই করে কি উল্টো সেনজেনের মাথায় বন্দুক ধরে। তখন সেনজেন এটা দেখে শকড হয়ে যায়। তো এরপর ম্যাক তার আসল পরিচয় প্রকাশ করে, আর সে মূলত আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করত সেনজেনকে হাতে নাতে ধরার জন্য। আর এরপর গাড়ির ভিতর ওদের হাতাহাতি শুরু হয়ে যায়। আর অন্যদিকে সেনজেনের ড্রাইভার ছিল, ও করে কি তাদের গাড়িটা পুলিশের উপর চালিয়ে দিতে লাগে। তো এই জন্য পুলিশরা তাদের গাড়ির উপর ফায়ারিং শুরু করে দেয়। তো এখানে যেটা হয়েছে, ড্রাগস ধরা পড়েছে, এতে সেনজেনের কোনো দুঃখ নেই, কিন্তু নিজের সবচেয়ে বিশ্বস্ত লোক ম্যাক যে বেমানি করেছে এটা সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। তো তখন ও মনে করতে থাকে যে কিভাবে ওদের পরিচয় হলো। কয়েক মাস আগে সেনজেন যখন একটি বার থেকে মারাত্মক নেশাগ্রস্ত অবস্থায় বের হচ্ছিল, তখন যে তার প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল তারা সেনজেনের উপর আক্রমণ করেছিল। আর ম্যাক চেনা নেই জানা নেই হঠাৎ করে এসে সেনজেনের জীবন বাঁচিয়েছিল। আর তখন থেকেই সেনজেন মূলত ম্যাককে তার টিমে যুক্ত করে নিয়েছে। তো এরপর আমাদের দেখানো হয় যে সেনজেন এসব ভেবে অনেক কষ্ট পায়, কিন্তু তাকে তো এখন পুলিশের হাত থেকে বাঁচতে হবে। তো ও করে কি ওর লোকদের বলে যে যেভাবেই হোক পুলিশদের মেরে চেতাপেতা করে দাও, আর দুই টিমের মধ্যে গান ফায়ারিং শুরু হয়ে যায়। আর এরপর ওর যে আরেকজন কাশ লোক রয়েছে যার নাম হচ্ছে বিলি, সে গাড়ি থেকে বের হয়ে পুলিশদের উপর গুলি করতে শুরু করে, কিন্তু উল্টো তার পায়ে গুলি লাগে, যার ফলে সে নিজেই আহত হয়ে যায়। আর তখন সেনজেন করে কি ভ্যান থেকে লাফ দিয়ে ওর যে 3000 কোটি টাকার মাল ভর্তি ট্রাক রয়েছে কোকেনের, সেটা নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে পুলিশের যে ব্যারিকেড দিয়েছে সেটার উপর দিয়েও যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। আর এরপর সেনজেন করে কি তার ড্রাগসের ট্রাকটাকে বুম দিয়ে উড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, মানে আমি মাল নিতে না পারলাম, তবে মাল আমি কারো হাতেও পড়তে দেবো না। আর এদিকে আমরা দেখি আন্ডারকভার এজেন্ট যে ম্যাক, মানে একটু আগে যে বেমানি করলো, সে সেনজেনের আরেক খাস লোক বিলিকে দেখে তার দিকে ছুটে, আর আহত বিলিকে সেদিকে দেখে সেনজেনও তার গাড়ি সেদিকে নিয়ে বিলিকে তুলে পালিয়ে যায়। আর ম্যাক শুধু তাকিয়ে দেখতে থাকে। তো এখানে ম্যাক এত মানুষ থাকতে শুধু বিলির কাছেই কেন যাচ্ছিল এটা আমরা সিনেমা শেষে জানতে পারবো। তো যাই হোক, সেনজেন এরপর একটা তার পার্সোনাল ডাক্তারের কাছে যায় এবং বিলির শরীর থেকে বুলেট বের করা হয়, কিন্তু বিলি তখনও অচেতন অবস্থায় ছিল। তো ডক্টর তখন সেনজেনকে বলে বিলিকে যদি বাঁচাতে চান ওকে হসপিটালে ভর্তি করাতে হবে, নইলে ও মারাও যেতে পারে। তো সেনজেন চায় না যে ওর সবচেয়ে বিশ্বস্ত একটা লোক, ওর ভাইয়ের মতন একটা লোক যাকে সে ভালোবাসে, সে চায় না সে পুলিশের হাতে ধরা পড়ে আজীবন জেলে থাকুক। তো এই জন্য সে বিলিকে তার সাথে করে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। তো এরপর সেনজেন সহ তার বাকি লোকজন রয়েছে যারা তাদেরকে সাথে নিয়ে সমুদ্রপথে সেই থাইল্যান্ড যাওয়ার জন্য একটি শিপে উঠে আর কন্টেনারে লুকিয়ে পড়ে। আর অন্যদিকে পুলিশ করে কি সেনজেনের বাড়িতে অভিযান চালায়, আর তারা সেখান থেকে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার এবং ড্রাগস বাজেয়াপ্ত করে। তো এখানে সেনজেনের দলে ম্যাক কি করে আসলো, মানে একটা পুলিশ অফিসার কিভাবে আসলো? তো ম্যাক আসলে এখানে যেটা করেছে, সে তার নিজের আইডেন্টিটি বদলে ড্রাগ লর্ড সেনজেনের ঘনিষ্ঠ বন্ধু যার নাম হচ্ছে মন্টি, তার সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিয়েছিল। আর সে কিছু নকল গুন্ডার মাধ্যমে মন্টির উপর আক্রমণ করায়, আর এরপর তার ফাইটিং স্কিল দেখিয়ে তাকে বাঁচায়। আর এটি দেখে মন্টি অনেক ইমপ্রেস হয়ে যায়। আর পরের দিন সন্ধ্যায় তাকে ওর যে বস সেনজেন তার সাথে দেখা করতে নিয়ে আসে, যেখানে মন্টি ম্যাককে সেনজেনের সাথে পরিচয় করায় আর বলে মারাত্মক একটা ফাইটার, সে ফাইট করে বডিগার্ড হিসেবে বেস্ট। তো সেনজেন ম্যাককে তার বেস্ট ফাইটার যে ছিল বিলি, তার সাথে লড়াই করায়। তো বিলি আর ম্যাক এই নাম দুইটা মনে রাখেন, সিনেমা শেষে এর কাহিনীটা বুঝতে পারবেন। তো যাই হোক, ম্যাক বিলির উপর ঝাঁপিয়ে পড়ে আর ভালো মারামারি করে। তো ওই রাতে আরেকটা শক লাগে, আমরা জানতে পারি সেনজেনের যে ডান হাত, মানে একটু আগে যে বেমানি করলো, সেও পুলিশের
এজেন্ট, আবার ওই বিলি মানে সেনজেনের ডান হাত যে সেনজেনের সাথে রয়েছে গুলিবিদ্ধ হয়ে, সেও পুলিশের এজেন্ট। মানে ওরা দুজনই ঘনিষ্ঠ বন্ধু, আর দুজন একসাথেই প্ল্যান করে এখানে এসেছে। আর অনেকগুলো মিশনও তারা একসাথে কমপ্লিট করেছে। আর বিভিন্ন মিশন কমপ্লিট করতে গিয়ে তারা এমন বিপদের মুখে পড়েছিল, তবে কেউ কাউকে ছেড়ে যায়নি। তো এই জন্য ওদের বন্ধুত্ব আরো অনেক বেশি স্ট্রং হয়েছে। তবে বিলি প্রথমেই এই লাইনে ছিল না, আন্ডারকভার এজেন্ট হিসেবে ছিল না, ম্যাক আগে থেকেই ছিল। আসলে বিলি মূলত ম্যাককে রিকোয়েস্ট করেছিল তাকে আন্ডারকভারে নেওয়ার জন্য। তো এই জন্য সে কমিশনারের কাছে যায় আর তার মনের ইচ্ছার কথা করে বলে যে সে হংকং থেকে ড্রাগস চিরতরে উৎখাত করবে, এবং এই জন্য সে সেনজেনের টিমে যুক্ত হবে আন্ডারকভার এজেন্ট হিসেবে। তো কমিশনার তাকে ওয়ার্নিং দেয়, এতে তোমার জীবনও যেতে পারে। তো যাই হোক, বিলি সেনজেনের টিমে জয়েন হওয়ার জন্য যেটা করে, সেনজেনের বিশেষ লোক ছিল যার নাম ছিল গুফি। আর ও যখন 100 কোটি টাকার একটা মালের চালান নিয়ে যাচ্ছিল, তখন বিলি করে কি ওই মালগুলো চুরি করে এবং মালগুলো নিয়ে যায় হচ্ছে সুজা সেনজেনের কাছে, আর বলে দেখো তোমার 100 কোটি টাকার মাল যে পোলাকে দিয়ে তুমি ডেলিভারি করাও, তার কাছ থেকে আমার মতন একজন সাধারণ মানুষ সহজেই চুরি করতে পারে। তো তোমার এত দামি ড্রাগসের প্রোটেকশন গ্যারান্টি কি? তো এই প্রোটেকশন যদি তুমি চাও সেটা আমি তোমাকে দিতে পারি। তো তুমি আজকে থেকে আমাকে দায়িত্ব দাও, তোমার মাল ডেলিভারির জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই বিনিময়ে তুমি আমাকে 10% বা 5% যা মনে হয় দিও। তো সেনজেন এতে রাজি হয়ে যায়। আর এইভাবে বিলি এবং ম্যাক্স সেনজেনের টিমে জয়েন হয়েছিল। তো এই ঘটনায় যেটা হয়েছে, সেনজেনের যে লোকটার কাছ থেকে বিলি মাল নিয়েছে, সেনজেন ওই গুফিকে ছাদ থেকে ফেলে মেরে দেয়, কারণ সেনজেনের টিমে যে ফেল হয় বা বেমানি করে তাকে মরতেই হবে। তো যাই হোক, এরপর থেকে বিলি এবং ম্যাক নাটক করে সেনজেনকে সবসময় এনজয় করে রাখে, এবং তারা দুজনেই সেনজেনের অনেক বিশ্বস্ততা অর্জন করেছে। তো তারা সামনে ওর চামচামি করে আর পিছনে ওরা সেনজেনকে নিয়ে হাসাহাসি করে যে কিভাবে ওরা একটা ড্রাগ লর্ডকে বোকা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এই দুজনের উপর সেনজেনের ব্যাপক ভরসা ছিল আর এই সুযোগটাই ওরা নেবে। কিন্তু এখন যেটা হয়েছে, ম্যাক যে বিশ্বাসঘাতকতা করেছে এটা সেনজেন জেনে গিয়েছে, কিন্তু বিলিকে তো এখনো বিশ্বস্ত ভেবে ওর সাথে করে নিয়ে গিয়েছে। তো এদিকে সেনজেন বিলিকে নিয়ে যাবার ফলে ম্যাক অনেক চিন্তায় পড়ে যায়। তো তারা জানে না যে সেনজেন বিলিকে নিয়ে কোথায় পালিয়ে গিয়েছে। আবার অন্যদিকে ইন্টারপোল সেনজেনের সাথে বিলিকেও ড্রাগ স্মাগলার হিসেবে সাব্যস্ত করে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দিয়েছে। তো কমিশনার বিলির অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে যেটা, সেটাকে বন্ধ করে দিতে চায়, কিন্তু ম্যাক তাকে এমনটা করতে মানা করে, কারণ কমিশনার যদি এরকমটা করে তাহলে স্মাগলাররা বিলিকে সন্দেহ করবে যে ও হয়তো পুলিশের সাথে মিলে কাজ করছে। তো এরপর তারা ওই ডক্টরকে ধরে, মানে যে বিলির চিকিৎসা করেছিল, আর তারা ডক্টরের কাছ থেকে জানতে পারে যে সেনজেন বিলিকে নিয়ে সমুদ্রপথে বেরিয়ে পড়ে, কিন্তু কই গিয়েছে এটা কেউই জানে না। আর ওইদিকে আমরা দেখি সেনজেন তার টিম নিয়ে থাইল্যান্ডে পৌঁছায়, আর থাইল্যান্ডে যে বড় স্মাগলার রয়েছে মিনুই, সে ওদের ওয়েলকাম করে। আর এই মিনুই কিন্তু মায়ানমার থেকে যে কোকেন উৎপন্ন হয় সেগুলো থাইল্যান্ডের মাধ্যমে হংকং এ পাচার করত। তো ওখানেই বিলির জ্ঞান ফিরে আসে, আর সেনজেন বিলিকে কথা দেয় সে কোনোভাবেই তাকে মরতে দেবে না। আর এদিকে ইন্টারপোলের রেড নোটিশ দেখে মিনুই সেনজেনকে সাজেস্ট করে, মানে থাইল্যান্ডের ড্রাগ মাফিয়া, সে সেনজেনকে সাজেস্ট করে তাদের মায়ানমার বর্ডারের গ্রামে কিছুদিন লুকিয়ে থাকতে, কারণ মায়ানমারের আইন বলতে কিছু নেই। আর ওই জায়গাটাকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়, কারণ সেখানে পৃথিবীর সবচেয়ে বেশি আফিম চাষ হয়। তো যাই হোক, সেনজেন আহত বিলিকে নিয়ে সেখানে যায় এবং বিলিকে মায়ানমারের একটি ছোট্ট গ্রামে নিয়ে আসা হয়। তো সেখানে একটা লোকাল মেয়ে যার নাম হচ্ছে টিনা, তাকে দায়িত্ব দেওয়া হয় বিলিকে দেখাশোনা করার জন্য। তো এই জায়গার যে ড্রাগ মাফিয়া, সে সেনজেনকে একটি পাহাড়ে নিয়ে যায় আর তাকে বলে এই পুরো পাহাড়ে আফিমের চাষ হয়, আর এই পাহাড়ের ওই পারে কমান্ডার জিরং এর আস্তানা, এবং এটা পুরোটাই তার এলাকা। আর তখনই সেনজেন বলে, আচ্ছা আমাদের যদি এখানে কিছু করতে হয় তাহলে জিরং এর সাথেই বন্ধুত্ব করতে হবে। তো তখন ওই মাফিয়া বলে জিরং এত সহজ পার্সন নয়, ওর সাথে এত সহজে হাত মেলাতে পারবে না। জিরং এর ব্যাপারটা বলি, মিয়ানমারে তার নিজস্ব প্রাইভেট আর্মি রয়েছে, অনেক অস্ত্র শস্ত্র রয়েছে, আর মায়ানমারের অবস্থা তো দেখতেই পারছেন, সরকার বলে কিছু নেই, যার ক্ষমতা আছে সেই রাজা। তো যাই হোক, এখানে একটা নিয়ম আছে যে যত মন চাই আফিম চাষ করুক, প্রোটেকশন জিরং দেবে, কিন্তু বিক্রি করতে হবে তার কাছে, এবং তার নিজস্ব প্রসেসিং প্ল্যান্টও রয়েছে, মানে ওই আফিম থেকে কোকেন বা কি তৈরি হয় সেগুলো সে প্রস্তুত করবে, মানে হোয়াইট পাউডার বা হেরোইন বলা হয় তাকে, ওটা হবে হয়তো। তো যাই হোক, সেনজেন তখন সিদ্ধান্ত নেয় যে আমি জিরং এর ড্রাগ লুট করব। চিন্তা করেন কি সাহস ওর। তো এর কিছুদিন পর বিলির হুঁশ ফিরে আসে, আর সে দেখতে পায় সে জুপটির মতো একটা বাড়িতে রয়েছে। তো বিলির জ্ঞান ফিরেছে, এটা দেখে টিনা অনেক খুশি হয়। তো এরপর বিলি যখন তার হাতের মুঠ খুলে, তখন সে একটা পাথরের টুকরো দেখতে পায়। তো তখন টিনা ওকে বলে এটা একটা লাকি স্টোন, যখন তুমি অসুস্থ ছিলে তখন তোমার হাতে এটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বিলি টিনার কাছ থেকে জানতে পারে সে মিয়ানমার বর্ডারে একটা গ্রামে রয়েছে। তো এটা শুনে তো ও অবাক হয়ে যায়, কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এখানে না আছে মোবাইল, না আছে ফোন, না ইন্টারনেট আছে, মানে বিলি কোনোভাবেই হংকং এর পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তো যাই হোক, এদিকে সেনজেন এবং বাকিরা যখন জানতে পারে যে বিলি ঠিক হয়ে গিয়েছে, ওরা তো খুব খুশি হয়, আর বিলিও ধন্যবাদ জানায় সেনজেনকে
তার জীবন বাঁচানোর জন্য। আর এরপর সেনজেন বিলিকে একটা ওয়াকি টকি দেয়, কিন্তু এটা দিয়ে শুধুমাত্র 3 কিলোমিটার পর্যন্তই কন্ট্যাক্ট করা যাবে। তো যাই হোক, টিনা বিলিকে বলে এই গ্রামে ছোট বড় সবাই আফিম চাষ করে এবং পাহাড়ের সুদূরে আফিমের ক্ষেত রয়েছে, আর আমিও ওই ক্ষেতে কাজ করতে করতে বড় হয়েছি। না আমি স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছি, না আমি পড়ালেখা করতে পেরেছি। এই ক্ষেতে চাষ হওয়া আফিম পুরো দুনিয়াতে যায়, আর এগুলো দিয়ে স্মাগলাররা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা দুবেলা ভাতও পাই না। তো যাই হোক, ওইদিকে হংকং এ বিলির নিখোঁজ হওয়াতে ম্যাক তো পাগল হয়ে গিয়েছে, আর এই জন্য সে নিজেকে দোষারোপ করতে থাকে। আর এদিকে মায়ানমারের যে ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে শিন, তো এই গ্রামে একদিন রাতে কমান্ডার জিরং এর লোক আসে। তো তখন গ্রামবাসীরা তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখন সেনজেন আর তার গ্যাং দাঁড়িয়ে থাকে। তো তখন জিরং এর লোক গ্রামবাসীকে হুমকি দেয় যে আমাদের কাছে ছাড়া তোরা যদি বাইরের কারো কাছে কোনো কিছু বিক্রি করিস ডাইরেক্ট মেরে ফেলবো। কিন্তু তখনই সেনজেন সিদ্ধান্ত নেয় সে তার চালটা চালবে। তবে জিরং এর মতো এত বড় একটা কমান্ডারের ট্রাক লোড করার জন্য তো অস্ত্রের প্রয়োজন হবে, লোকবলের প্রয়োজন হবে। তো সেই রাতেই পাশের গ্রামে একটা দাঙ্গা বেজে যায়। মানে বুঝতেই তো পারছেন, মায়ানমারে প্রচুর জাতিগত দাঙ্গা রয়েছে। তো ওই দাঙ্গা থেকে ও করে গিয়ে অনেক অস্ত্র চুরি করে, কিন্তু ওই দাঙ্গায় টিনার যে দাদা ওর মৃত্যু হয়ে যায়। আর এরপর বিলি করে কি টিনার দাদার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করে। তো তখন টিনা বিলিকে বলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাকে ওরা মেরে ফেলেছে, আর তারপর থেকেই আমার দাদাই আমাকে লালন পালন করেছে, কিন্তু এখন সেও মারা গেল, আর এই পৃথিবীতে আমি এখন একা হয়ে গেলাম। তো বিলি তখন তাকে জিজ্ঞেস করে তো তুমি এই গ্রাম ছেড়ে শহরে কেন যাচ্ছ না? তখন টিনা বলে আমার জীবন এই গ্রামেই কেটেছে, আমি এই গ্রামের সবাইকে চিনি, সবাই আমাকে চিনে, তো শহরে গেলে আমি কার কাছে থাকবো? কে আমাকে বিক্রি করে দেবে না দেবে তার কোনো গ্যারান্টি আছে? সিরিয়াসলি অনেক সত্য কথা একটা বলেছে। মানে আপনি চিন্তা করে দেখুন, আমাদের দেশে আমরা কতটা ভালো আছি, কিন্তু অথচ পৃথিবীতে এমনও অনেক দেশ রয়েছে যেখানে না আছে নিজের মেয়ের নিরাপত্তা, না বোনের নিরাপত্তা আছে, না মায়ের নিরাপত্তা আছে। তো অ্যাকচুয়ালি আমরা সেই হিসেবে অনেক ভালো আছি এক হিসেবে ধরতে গেলে। মানে যেসব দেশে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে বা সেনা শাসন আছে সেসব দেশে তারা মনে করেন আপনার যা ইচ্ছে তাই করে। ধরেন আপনার বাড়িতে সুন্দর একটা মেয়ে রয়েছে, উঠিয়ে নিয়ে গেল, 2 দিন পর দিয়ে যাবে। আবার যে কাদরাদ্দ রয়েছে উঠিয়ে নিয়ে গেল, মানে ওদের তো কোনো দয়া মায় নেই। তো যাই হোক, একদিন রাতে বিলি ডায়েরি লিখছিল। তো টিনা লেখাপড়া জানতো না, তবে ওর লেখাপড়ার প্রতি প্রচুর আগ্রহ ছিল। তো ও বিলিকে বলে তুমি কি আমাকে লেখাপড়া শেখাবে? বিলি রাজি হয়ে যায় যে ওকে সে পড়ালেখা শেখাবে। তো রাতে সেনজেন বিলিকে বলে আমরা যদি আরো এগিয়ে যেতে চাই তাহলে এটাই আমাদের জন্য পারফেক্ট একটা সময়, কিন্তু তার আগে আমাদের জিরং এর বিশ্বাস অর্জন করতে হবে, আর বিশ্বাস জেতার জন্য সাহসও দেখাতে হবে। তো এরপর সেনজেন করে কি জিরং এর ট্রাক লুট করার প্ল্যান করে। তো এরপরের দিন সেনজেন রাস্তায় মাইন লাগিয়ে রাখে। তো যখন জিরং এর ট্রাকগুলো আসে তখন সে তার মাইন ব্লাস্ট করে দেয়, আর এরপর আক্রমণ করে জিরং এর ট্রাকগুলো দখল করে নেয়। আর এরপর সেনজেন করে কি ট্রাকগুলো নিয়ে নিজের জিরং এর কাছে যায়। মানে বিলি যে সিস্টেমটা করেছে সেটাই ও জিরং এর সাথে করছে। তো যাই হোক, জিরং বাংকারে অনেক প্রোটেকশনের সাথে থাকে। জিরং তখন তাকে জিজ্ঞেস করে ভাই তোর এই কর্মকাণ্ডের উদ্দেশ্য কি? তুই প্রথমে আমার মাল লুট করলি, আবার ওই একই মাল আমাকে আবার ফেরত দিতে আসলি, বুঝলাম না ব্যাপারটা। তো তখন সেনজেন বলে দেখো তোমার কাছে কত বড় অস্ত্র শস্ত্র রয়েছে, কত সৈন্য রয়েছে, তবু আমি তোমার ড্রাগ লুট করেছি। এর কারণটা কি জানো? তুমি বেড়াদের হাতে অস্ত্র দিয়ে রেখেছো। ওদের না আছে বুদ্ধি, না আছে সাহস, ওরা তোমার মাল হেফাজতে রাখতে পারবে না, কিন্তু বর্ডার পর্যন্ত আমার কাছে যদি দায়িত্ব দাও আমি এগুলো পৌঁছে দিতে পারবো। তোমার আমার মতো সাহসী একটা লোক প্রয়োজন, না হলে দেখো আজকে আমি লুট করেছি, আমি তো নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি না নিয়ে তোমাকে দিয়ে গেলাম, বাট কাল যদি অন্য কেউ লুট করে তাহলে সে কি তোমাকে দিয়ে যাবে? তো জিরং এর কাছে সেনজেনের এরকম সাহসের কথা দেখে অনেক ভালো লাগে, সে ইমপ্রেস হয়ে যায় এবং ওকে ড্রাগ ডেলিভারির দায়িত্ব দিয়ে দেয়, মানে সেনজেনের সাথে বন্ধুত্বের হাত বাড়ায়। তো জিরং ওদেরকে বলে দেখ এই ব্রিটিশ শালারা এখানে এসে আমাদের আফিম চাষ শিখিয়ে গিয়েছে, ওরা যখন ছিল আমাদের দিয়ে গাঁজা চাষ আফিম চাষ সব করিয়েছে, কিন্তু যখন শালারা চলে গিয়েছে এখন শালারা শক্ত হয়ে গিয়েছে। তো ব্রিটিশদের জন্য এই জায়গার লোকেরা আফিম চাষ ছাড়া আর কিছুই শিখেনি, তো ওরা একমাত্র এই কাজই করতে পারে। তো ব্রিটিশ শালারা এখন বড় লোক হয়ে গিয়েছে, পুরো দুনিয়ার নেতা হয়ে গিয়েছে। তো এখন ব্রিটিশ ইন্টারপোলেরাই আমাদের পিছনে লেগে রয়েছে, পুরো পৃথিবীর চোখেই এখন আমরা ওয়ান্টেড হয়ে রয়েছি। তবে জিরং সেনজেনকে ওয়ার্নিং দিয়ে বসে যে দেখ ভাই আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করে তাকে কিন্তু আমি একেবারে লেটাপেটাই করে দিই। তো এরপর সেনজেন আর তার গ্যাং করে কি জিরং এর ড্রাগ ডেলিভারির কাজ শুরু করে দেয়। আর এদিকে কাজের জন্য বিলি যখন বাইরে যায় তখন টিনা বিলিকে মিস করতে থাকে। অ্যাকচুয়ালি ওদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়েছে। তো যাই হোক, বিলি টিনাকে নিয়ে পাশের একটা শহরে যায়, আর বিলির উদ্দেশ্য ছিল যে কোনোভাবে একটা ফোনের সাহায্যে ম্যাকের সাথে কন্ট্যাক্ট করবে যে আমি এই জায়গায় আছি। বাট এই সিটিতে তো কোনো ফোনই ছিল না, বেশিরভাগ মানুষই গরিব। তবে তারপরেও একটা লোকের কাছে একটা বাটন ফোন ছিল, একটা দোকানদারের কাছে। তো বিলি সেই ফোনটাকে চুরি করে নেয়, আর তারপর ম্যাককে কল করে বলে যে আমি মায়ানমার বর্ডারের কাছে একটা গ্রামে রয়েছি শিন নামের, যেখানে জিরং নামের একটা ড্রাগ লর্ডের রাজ
রাজত্ব চলে এবং তার প্রাইভেট আর্মি রয়েছে। তো সেখান থেকে যখন বিলি ফেরত আসছিল তখন সে জিরং এর একটা সেনাকে দেখতে পায় এবং এখানে ওরা দুজনেই দুজনকে দেখে ভয় পেয়েছে। আর কেন ভয় পেল এটা একটু পরেই জানতে পারবেন। তো যাই হোক, এদিকে আমরা দেখি ম্যাক বিলির কন্ট্যাক্ট পাওয়ার পর অ্যাক্টিভ হয়ে যায় আর সে কমিশনারকে বলে আমাদের থাইল্যান্ড দিয়ে মায়ানমার বর্ডারে যেতে হবে। তখন কমিশনার বলে ওখানে তো আমরা ডাইরেক্ট কোনো মিশন করতে পারবো না, ইন্টারপোলের সাহায্য লাগবে। আর এদিকে সেনজেন বিলিকে বলে দেখ, জিরং এর $1 বিলিয়ন মাল আমাদের ডেলিভারি করতে দিয়েছে, এখন থেকে মিলিয়নে নয় বিলিয়নে খেলবো আমরা। আর একবার যদি এটা নিয়ে লাপাত্তা হতে পারি তাহলে আর আজীবন ড্রাগসের ব্যবসা করতে হবে না। আর এরপর আমরা দেখতে পাই গতকাল যে বিলি সেনাটাকে দেখেছে তাকে সবার সামনে গুলি করে মেরে ফেলা হয়। আর জিরং তখন বলে এছাড়া পুলিশের সাথে যুক্ত ছিল, তাই ওর কিস্সা কালাস করে দিলাম। তো এরপর আমরা দেখি জিরং সকল ড্রাগ ফলের ভিতর দিয়ে ডেলিভারির জন্য রেডি করা হচ্ছিল। আর জিরং তো সেনজেনের উপর পুরোপুরি বিশ্বাস করে আর সে তার একটা লোকের মাধ্যমে সেনজেনকে বর্ডারের বাইরে তার কন্ট্রোল রুম দেখায়। আর সে বলে থাইল্যান্ডের পুলিশ বা বাইরের কোনো পুলিশ সমস্যা করে তাহলে এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবি। আর এদিকে আমরা দেখি যে ম্যাক থাইল্যান্ডে চলে এসেছে। তো থাইল্যান্ডের পুলিশ আর ইন্টার পুলিশের সাথে ওর মিটিং হয়। তো ম্যাক এখানে বলে যে বিলির নামে যে রেড নোটিশ দেওয়া হয়েছে ইন্টারপোল থেকে এটা ঠিক নয়, সে আসলে আমাদের সাথে হংকং এর একজন আন্ডার কভার এজেন্ট আর সে এই মুহূর্তে ড্রাগ লর্ড জিরং এর বিলেসে রয়েছে। তো এই মিশনে যে শুধু ওদেরকে ধরা হবে তাও নয়, আমাদের বিলিকেও উদ্ধার করতে হবে। আর ওই জায়গাটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে, যেটা পুরো দুনিয়ার জন্য একটা মাথা ব্যথার কারণ। তো যাই হোক, এবার তারা 3 দেশের পুলিশ মিলে জয়েন্ট মিশন গঠন করে। আর এদিকে সেনজেনরা জিরোকে ট্রাকের কনসাইনমেন্ট নিয়ে বের হয়ে যায়, কিন্তু রাস্তার বর্ডারে কিছু গুন্ডা ওদের পথ আটকায়, মানে ওরা আরেক গ্রুপ আর কি। আর ওরা চাঁদা চায়। তো তখন সেনজেন করে কি এত ঝামেলার কি আছে, এই নে 10 কোটি টাকা নিয়ে যা। তো আসলে ওই ব্যাগে ছিল মূলত বুম, আর এরপর বুমটা ব্লাস্ট হয় আর তখন 2 সাইড থেকে গান ফায়ারিং শুরু হয়ে যায়। আর সেনজেনের লোকেরা সকল গুন্ডাদের মেরে ফেলে আর তারা সেখান থেকে বের হলে বর্ডার পুলিশরা ওদের উপর আক্রমণ করে। তো এরপর বিলি ধরা পড়ে যায় আর সেনজেন কন্ট্রোল রুমের মাধ্যমে জিরং এর সাথে কন্ট্যাক্ট করে এবং সমস্ত সিচুয়েশন খুলে বলে। তো জিরং তখন করে কি পুলিশের বর্ডারের হেড, মানে থাইল্যান্ডের বর্ডারের পুলিশদের হেড, তাকে দিয়ে বিলিকে ছাড়িয়ে নেয় এবং পুলিশ বিলিকে সেনজেনের হাতে তুলে দেয়। তো যখন সেনজেনের সাথে বিলি তার গাড়িতে করে যাচ্ছিল তখনই ম্যাকরা আবার তাই পুলিশের সাথে করে যাচ্ছিল। তো সেনজেনের ব্যানে ম্যাক বিলিকে দেখতে পায় আর তখনই ম্যাকরা ওদের গাড়ির পিছনে, কিন্তু একটা নদীর কিনারে এসে ওদের গাড়ি উল্টে যায় আর তখন সেখানে ওদের মাঝে অনেক গান ফায়ারিং হয়। তবে সেনজেন ওর লোকদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বিলি ইচ্ছে করেই পালায় না, কারণ বুঝতে পারছেন অনেকদিন পর ওর বন্ধু ম্যাক এসেছে, অনেকদিন পর 2 বন্ধু এক জায়গায় হয়েছে। কিন্তু বিলি এটা বলে দেয় যে থাইল্যান্ডের বর্ডারের আর্মি অনেক বড় একটা অফিসার জিরং এর সাথে যুক্ত রয়েছে। আবার বর্ডার আর্মির একটা লোকও দেখে ফেলে যে বিলি পুলিশের লোক। তো যাই হোক, এরপর বিলি তাই পুলিশকে বলে আপনাদের সাথে অনেকেই ওদের সাথে জড়িত রয়েছে, আবার জিরং এর কাছে অনেক সোলজার এবং ওয়েপন রয়েছে। তো ওদের উপর যদি অ্যাটাক করতে যান তাহলে অনেক বড়সড় প্রস্তুতি নিয়ে অ্যাটাক করতে হবে। আর এদিকে আমরা দেখি বিলি ধরা পড়ে গিয়েছে, এই জন্য সেনজেন চিন্তায় পাগল হয়ে গিয়েছে। আবার এদিকে বিলিও ওই ছোট্ট সিন গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তো তখন ম্যাক তাকে বলে মরবি নাকি, কালকে ইন্টারপোলের আর্মিরা জিরং এর আস্তানায় বিমান হামলা চালাবে, স্থল হামলা বিমান হামলা দুটোই চালাবে, তো তুই হংকং এ ফিরে যা। কিন্তু বিলি বলে তুই বুঝতে পারছিস না, ওখানে টিনা রয়েছে। ম্যাক বলে টিনা আবার কে? বিলি তখন বলে আমার গার্লফ্রেন্ড। তো ম্যাক বলে এরকম চলতে ফিরতে অনেক গার্লফ্রেন্ড হবে, জান বাঁচা আগে নিজের। আসলে এখানে ম্যাক চায় না যে বিলি গ্রামে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলুক, কিন্তু বিলি টিনার ভালোবাসাকে ভুলতে পারছে না। আসলে টিনার জীবনটা কত কষ্টের, কি সুন্দর সাদাসিধা একটা মেয়ে, অথচ কেমন একটা জীবনে ফেসে গিয়েছে। তো বিলি এই বেমানিটা করতে পারবে না। তো ও সিদ্ধান্ত করে যেভাবে হোক টিনাকে বাঁচাতে হবে। তো আর কোনো উপায় না দেখে ম্যাক বিলিকে ওয়াকি টকিটা দিয়ে দেয় আর বলে বিমান হামলা কিন্তু অমুক টাইমে হবে, তার আগে কিন্তু পালিয়ে আসবি। তো এরপর আমরা দেখি ইন্টারপোল আর্মিরা তাই পুলিশের সাথে মিলে একটা অ্যাটাকের আয়োজন করে। আর অন্যদিকে বর্ডার আর্মির ওই সেনা করে কি বর্ডারের চিফকে বিলির সত্যটা বলে দেয়। আর এদিকে তাই পুলিশ জিরং এর কন্ট্রোল রুমটা ধ্বংস করে দেয়। আর ওই রাতেই বিলি আবার গ্রামে পৌঁছায় আর সে টিনাকে এখান থেকে হংকং এ নিয়ে যেতে চায়, কিন্তু টিনা যেতে চাচ্ছিল না। তো বিলি টিনাকে অনেক বোঝায় যে এই গ্রামে আর্মিরা অ্যাটাক করবে, এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। আর অনেক কষ্টে বোঝানোর পর তারা যখনই এখান থেকে বেরোতে যাবে তখনই জিরং তার দলবল নিয়ে এখানে চলে আসে, কারণ সে জেনে গিয়েছে যে বিলি আন্ডার কভার এজেন্ট। আর এখানে সেনজেনকে বলে তোর এই লোক, এই ডানহাত বিলি বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকতার একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। তো সেনজেন তো এটা বিশ্বাস করে না আর সে উল্টো জিরংকে বোঝায় যে ও আমার লোক, ও আমার জন্য বুকে গুলি খেয়েছে, ও বেমানি করবে এটা প্রশ্নই আসে না। তখন জিরং বলে যেহেতু আমার কাছে ইনফরমেশন এসেছে, সন্দেহ ঢুকে গিয়েছে, তখন ওকে তো মরতেই হবে, রিস্ক নেওয়া যাবে না, কারণ ওর একার জন্য আমি আমার এত পরিশ্রমের সাম্রাজ্য নষ্ট হতে দিতে পারবো না। আর যখন
জিরং বিলিকে মারতে যায় তখনই সেনজেন উল্টো জিরংকেই গান পয়েন্ট করে। আর তখনই ওখানে থাই আর্মির লোকেরা বিমান থেকে বোম ব্লাস্টিং শুরু করে দেয় আর চারদিকে তখন হইচই লেগে যায় এবং জিরং সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। আর আর্মির লোকেরা জিরং এর যত সৈন্য রয়েছে সবাইকে টার্গেট করে মারতে থাকে। পুরো গ্রামেই আগুন লেগে যায়। মানে চিন্তা করেন এই ড্রাগ ডিলারদের ধরার জন্য পুরো গ্রামের সাধারণ মানুষ যারা জীবনে একটু শান্তি পায় নাই, যারা সারা জীবন গোলামের মতন কাটিয়েছে, ব্রিটিশ আমলে নীল চাষিরা যেরকম কাটিয়েছে সেরকমই ওদের জীবন, সব মারা পড়ছে গণহারে। তো যাই হোক, এদিকে এই অবস্থায় বিলি টিনাকে নিয়ে পালাতে যায় কিন্তু আর্মিরা চারদিক থেকে পুরো গ্রামকে ঘিরে ফেলেছে। দুই পক্ষের মধ্যেই তুমুল গান ফায়ারিং হতে থাকে। কিন্তু বুঝতে হবে আপনি যখন একটা জায়গায় বসবাস করেন, আত্মীয় স্বজন না হোক আশেপাশের অনেক প্রতিবেশী থাকে, তাদের জন্য অনেক মায়া লাগে। মানে টিনারও ওই অবস্থা শুরু হয়ে গিয়েছে। ওর আশেপাশের প্রতিবেশীদের জন্য ওর মায়া হচ্ছে। ও করে কি গ্রামবাসীদের বাঁচাতে যায়। বিলি এত মানা করে তারপরেও ও দৌড়ে যায়। আর তখনই বিমান বাহিনীর একটা বোম এসে ডাইরেক্ট টিনার উপরে পড়ে এবং টিনা সেখানে ব্লাস্ট হয়ে মারা যায়। তো বিলি এটা শুধু অসহায় হয়ে তাকিয়েই দেখে। আর অন্যদিকে ম্যাকও বিলিকে খুঁজতে খুঁজতে গ্রামে ঢুকে পড়ে। তো বিলি এবার তার পুরো ইমোশন সাইডে রেখে তার পুরো রাগ জিরং এর উপর খাটাতে থাকে। মানে জিরং এর সোলজারদের মারতে থাকে। আবার এদিকে বোম ব্লাস্টের কারণে সেনজেনের যে অবশিষ্ট লোক ছিল তারাও মারা গিয়েছে। আবার থাইল্যান্ডের ড্রাগ মাফিয়া মিন তাকেও অ্যারেস্ট করা হয়। আর এদিকে জিরং বুঝতে পারে যে ওর সময়ও শেষ, তো এই জন্য সে যুদ্ধের জন্য রেডি হয়ে গিয়েছে। আর এদিকে ম্যাককে দেখে সেনজেন তাকে মারার জন্য আসে। তারা দুজনেই সামনাসামনি হয় এবং দুজনের মধ্যে মারামারি লেগে যায়। তো ম্যাক করে কি গুলি করে সেনজেনকে আহত করে দেয়। আর তখনই সেখানে বিলি চলে আসে। আর সেনজেন বিলিকে দেখে তো অনেক খুশি হয়ে যায় যে আমার ভাই চলে এসেছে। আর সে বিলিকে বলে ভাই ওকে শেষ করে দে, এই বিমানকে শেষ করে দে। কিন্তু বিলি তখন বলে দুঃখিত সেনজেন, ও আমার বন্ধু, আমি নিজেই পুলিশের আন্ডার কভার এজেন্ট। তো এটা শুনে সেনজেন তো আবারও আকাশ থেকে পড়ে যে তোরা এটা করলি কি, আমি বুঝলাম না। আমার নিজের লোকেরা আমার জন্য কখনো গুলি খায়নি, আর তোরা পুলিশ হয়ে আমার জন্য গুলি খেয়েছিস, তাও আমার বিশ্বাস জেতার জন্য। আমি তোদেরকে ভালোবেসেছি ভাইয়ের মতন, আর তোরাও আমাকে ভালোবাসা দেখালি ভাইয়ের মতন। লাস্টে তোরা এটা কি করলি, এ কেমন ভালোবাসা। কিন্তু তখন ম্যাক বলে ভাই এটাই তো পুলিশের ডিউটি। তখন সেনজেন ওদেরকে বলে ভাই এর চেয়ে ভালো তোরা আমাকে গুলি করে দে, আমার আর বাইচা থাকার কোনো ইচ্ছা নেই। তবে সেনজেনকে সেখানেই অ্যারেস্ট করা হয়। অন্যদিকে থাই আর্মি জিরং এর সেই বাংকারে আক্রমণ করে, কিন্তু জিরং এখানে এমন একটা টেকনিক লাগিয়ে রেখেছে, মানে পুরো বাংকারে বোম লাগানো। আর ওরা যখন জিরংকে ধরতে যায়, জিরং করে কি বোমটাই ব্লাস্ট করে দেয়। তো এতে করে ইন্টারপোলের আর্মি, থাই আর্মি এবং হংকং এর অনেক পুলিশ মারা পড়ে। মানে ও নিজে তো মরলো, সাথে করে অনেককেই মেরে মরলো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই দুর্নীতিবাজ যে বর্ডার পুলিশ অফিসার ছিল তাকেও ধরা হয়। আর এরপরের দিন দেখা যায় পুরো গ্রাম ভরা লাশ আর লাশ। সাধারণ মানুষ, পুলিশ, স্মাগলাররা সবাই মারা গিয়েছে। আর তার মধ্যে থেকে বিলি শুধু একটা জিনিসই খুঁজছে, সেটা হচ্ছে টিনার লাশ। বাট টিনার উপরে যে ব্লাস্টটা হয়েছে, টিনার দেহটাই তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো বিলি সেখানে টিনার হেয়ার পিনটা পায়। আর এটা দেখে সে অনেক কাঁদতে থাকে, কারণ এই হেয়ার পিন সে টিনাকে নিজেই গিফট করেছে। আর সে ভাবতে থাকে যে সে হয়তো আর একটু চেষ্টা করলে টিনাকে বাঁচাতে পারতো। তো যাই হোক, ম্যাক বিলিকে নিয়ে হংকং এ ফিরে আসে, কিন্তু বিলি আজও টিনাকে ভুলতে পারেনি। আর এখানেই এই অসাধারণ কাহিনীর সিনেমাটা শেষ হয়ে যায়। তো আমরা যে এই তিনটা হোয়াইট স্টর্মের সিনেমা দেখেছি, আপনাদের কাছে কোন গল্পটা ভালো লেগেছে? আমার কাছে কিন্তু তিনটাই অনেক ভালো লেগেছে। আর তার কারণটা হচ্ছে তিনটাই আলাদা গল্পের এবং তিনটাই ভিন্ন লেভেলের স্বাদ দিয়েছে। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।